হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো তোমাদের পর্ষদ প্রদত্ত যে টেস্ট পেপার সেখান থেকে আমরা ফিজিক্যাল সায়েন্সের আরো একটা সেট সলভ করে নেব। আজকে আমরা পেজ নম্বর 241 এখানে তোমাদের যে সেটটা দেওয়া হয়েছে সেখান থেকে বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ এর সমস্ত কোশ্চেনের আনসার গুলো দেখবো। তার সাথে বিভাগ ঘ থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে গাণিতিক প্রশ্ন সেগুলোরও কিন্তু সলিউশন আমরা আজকের ক্লাসে প্রোভাইড করব। তাই অবশ্যই তোমরা আজকের ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও। দেখো অনেক ক্ষেত্রে কিন্তু এমসিকিউ এর যেটা আনসার ভুল দেওয়া থাকে, তার জন্য প্রত্যেকটা এমসিকিউ এর আনসার গুলো একবার তোমরা তাড়াতাড়ি মিলিয়ে নাও। দেখো স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয় অতিবেগুনি রশ্মি মানে ইউভি রশ্মির সাথে অক্সিজেনের ক্রিয়ায়। কোন গ্যাসের মোলার ভর এম, অ্যাভোগাড্রো সংখ্যা এন, তাহলে এন সংখ্যক অণুর ভর যদি হয় এম, তাহলে একটি অণুর ভর কত হবে এম বাই এন। তার মানে আনসার হচ্ছে অপশন ডি। কোন গ্যাসের আণবিক গুরুত্ব এম আর বাষ্প ঘনত্বের মধ্যে যেটা সম্পর্ক সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা রিলেশন, এম ইজ ইকুয়াল টু 2d। পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ তোমরা মনে রাখবে যে এখানে প্রস্থচ্ছেদের সমানুপাতিক হয়, সময়ের সমানুপাতিক হয় আর পরিবাহী রোধের ব্যস্তানুপাতিক হয়, তাহলে সবগুলোর উপর কিন্তু নির্ভর করে। গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিফলনের ক্ষেত্রে রশ্মিগুলির মধ্যে কোনটি আপতিত রশ্মির উপর নির্ভর করে? প্রতিবিম্বের আকার। যখন কোনো আলোক রশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায় তখন মনে রাখবে সে আলোক রশ্মিটি সোজাসুজি বেরিয়ে যায়, তার কোনরূপ কোনো চ্যুতি বা বিচ্যুতি ঘটে না, তার জন্য এখানে বিচ্যুতির মান হয়ে যাবে 0 ডিগ্রি। ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, এখানে তোমাদের পর্ষদে আনসার দেওয়া হয়েছে তড়িৎ শক্তি, কিন্তু এখানে আনসারটা ভুল, তার কারণ এখানে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার মানে হচ্ছে এটা তড়িৎ ক্ষমতা। আবিষ্ট প্রবাহের অভিমুখ জানা যায়, দেখো ফ্লেমিং এর ডানহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্রে সর্বোচ্চ বিক্ষেপ ঘটে থাকে বিটা কণার। এ এবং বি দেখো ইলেকট্রনিক যে কনফিগারেশন সেটা দিয়েছে 2,8,2 আর বির হচ্ছে 2,7। তাহলে এই ক্ষেত্রে কি হবে? দেখো এ তার সর্বোচ্চ কক্ষে দুটো ইলেকট্রন দুটো বিকে দেবে, একটা বিকে একটা ইলেকট্রন দেবে, 2,8 হয়ে যাবে, আর একটা বিকে আরো একটা ইলেকট্রন দেবে, 2,8 হবে। এর ফলে এ দেখো দুটো ইলেকট্রন বর্জন করেছে, তার জন্য এ 2 পজিটিভ হবে, আর এগুলো বি নেগেটিভ, এটাও কিন্তু হয়ে যাবে বি নেগেটিভ। নিয়ে যেহেতু দুটো ইলেকট্রন বর্জন করেছে তাহলে এ এর যোজ্যতা 2, তার জন্য এটা হয়ে যাবে দেখো যৌগটা এ বি 2। অষ্টক নীতি মান্য হয় না। এক্ষেত্রে দেখো লিথিয়াম হাইড্রাইড, লিথিয়ামের যেটা পারমাণবিক যেটা বিন্যাস ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে 2,1। সর্বশেষের কক্ষে যে একটা ইলেকট্রন সে একটা ইলেকট্রন কি করে হাইড্রোজেনকে দিয়ে দেয়, ফলে হাইড্রোজেনের দুটো ইলেকট্রন হয়ে যায়, এরও দুটো ইলেকট্রন, তাহলে Li প্লাস আর H মাইনাস। এরকম ভাবে কিন্তু এরা কি করে আয়নীয় বন্ধনের মাধ্যমে এরা কিন্তু আয়নীয় যৌগ উৎপন্ন করে। এখানে সর্বোচ্চ কক্ষে দুটোরই কিন্তু দুটো করে ইলেকট্রন থাকে, তার জন্য এখানে দ্বৈত সূত্র ফলো হয়, অষ্টক নীতি মান্য হয় না। তড়িৎ লেপনের সময় তোমরা জানো ক্যাথোডটা কি হয় পুরু হয় আর অ্যানোডটা কি হয় ক্ষয়প্রাপ্ত হয়। পরের পাতায় চলে যাব। এখানে কপার সালফেটের জলীয় দ্রবণে H2S পাঠালে যে অধক্ষেপ পড়ে সেটা হচ্ছে কপার সালফাইড CuS, তার জন্য এখানে দেখো কালো কিন্তু অধক্ষেপ পড়ে, এটার বর্ণ হচ্ছে কালো। এরপরে বিমানের কাঠামো তৈরি করতে ডুরালুমিন ব্যবহার করা হয়, অ্যাসিটন মানে হচ্ছে CH3CO, তাহলে এখানে কার্যকরী গ্রুপটা হচ্ছে CO। এরপর বিভাগ খ, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেন গুলো চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার। বিদ্যুৎ ক্ষরণের সময় বায়ুমণ্ডলের কোন নাইট্রোজেন ঘটিত গ্যাসটা ওজোন স্তরকে ভাঙে? আনসার হচ্ছে নাইট্রিক অক্সাইড মানে NO। লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স এই এককে সার্বজনীন গ্যাস দ্রবক মানে আর এর একক হবে, আর এর মান হবে 0.082। এখানে ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে, তাহলে কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হবে। আর যদি ভি বনাম স্মল টি যদি বলতো, যদি ভি বনাম এখানে স্মল টি থাকতো তাহলে কিন্তু এখানে এরকম ভাবে লাইন করার পর সলিড লাইন করার পর ডট ডট দিয়ে এইখানে -273 তোমরা কিন্তু ছেদ করে দেখাবে। কেমন? কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলি গতিশক্তি শূন্য হয়? পরম শূন্য উষ্ণতা মানে -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। এসআইতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে কেলভিন ইনভার্স। গামা রশ্মির ব্যবহার তোমরা লিখবে নিউক্লিয় চুল্লিতে ব্যবহার করা হয়। সমান্তরাল কাঁচ ফলকের যেটা ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য সেটা হচ্ছে অসীম। দিনের বেলা আকাশ নীল হয়, তার কারণ হচ্ছে বিক্ষেপণ। অনেকগুলো কোশ্চেন কিন্তু আমরা যখন এবিটিএ টেস্ট পেপার সলিউশন করছিলাম তখন কিন্তু পেয়েছি। যারা আমাদের চ্যানেলের থেকে এবিটিএ টেস্ট পেপারের সলিউশন গুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-2024 এই নামে আমরা একটা প্লেলিস্টের লিংক দিয়ে দিয়েছি। সেই লিংকে ক্লিক করলে এবিটিএ টেস্ট পেপার থেকে সমস্ত ফিজিক্যাল সায়েন্সের সলিউশন গুলো তোমরা পেয়ে যাবে। তার সাথে দেখবে তোমাদের পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, চলতড়িৎ, আলো, পর্যায় সারণী,
অনেকগুলো চ্যাপ্টার আয়নীয় ও সমযোজী বন্ধন সবগুলোর ক্ষেত্রে আমরা সাজেশনের যে পোর্শনগুলো রয়েছে সেগুলোর কিন্তু পুরো আনসার প্রোভাইড করেছি। তাই কিন্তু তোমরা অবশ্যই সেই প্লেলিস্ট থেকে সেই সমস্ত ক্লাসগুলো দেখে নিও। এছাড়া সেই প্লেলিস্টের মধ্যে তোমরা বেঙ্গলি, জিওগ্রাফি এবং লাইফ সায়েন্সের সমস্ত সলিউশনগুলো পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই সেই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে তোমরা সাজেশনের ক্লাস এবং এবিটিএ সলিউশনের ক্লাসগুলি দেখে নিতে পারবে। এরপরে তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত হয়ে যাবে ml² (t⁻³ i⁻1). এখানে অথবা দিয়ে প্রশ্ন বলছে 2 কুলম্ব আধানকে যদি 2 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে নিয়ে যেতে হয় তাহলে কৃতকার্য কত হবে? কৃতকার্য W = Q × V। তাহলে Q আধান হচ্ছে 2 কুলম্ব, ভোল্ট হচ্ছে 2 ভোল্ট বিভব প্রভেদ, তাহলে 2 × 2 মানে হচ্ছে 4 জুল। এটা হবে আনসার। এখানে বলছে আর মানে যদি দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় তাহলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধের যেটা আমরা সম্পর্ক জানি মানে ফর্মুলা, সেটা হচ্ছে দুটোকে গুণ করে নিচে দুটো যোগফল দিয়ে ভাগ। তাহলে R1 × R2, এখানে দুটোই R, তাহলে R × R, নিচে R প্লাস R, তাহলে R²/2R, আর কাটবে, তাহলে উপরে একটা R পড়ে থাকবে, নিচে 2 পড়ে থাকবে, তাহলে R/2। X দেখো এখান থেকে যদি 3টে বিটা কণা বেরোয়, বিটা কণা যখন বের হয় কোন ক্ষেত্রে কি হয় সেগুলো কিন্তু তোমরা মনে রাখবে। যেমন ধরো আলফা কণা যখন নির্গত হয় তখন নিচেরটা মানে পারমাণবিক সংখ্যা 2 করে কমে যায় আর ভর সংখ্যা 4 করে কমে যায়। যখন বিটা কণা নির্গত হয় তখন ভর সংখ্যা মানে উপরেটা একই থাকে কিন্তু পারমাণবিক সংখ্যা 1 একক করে বাড়ে। আর গামার ক্ষেত্রে ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কোনোটাই কিন্তু কোনরূপ কোনো পরিবর্তন ঘটে না। এই 3টে বিষয় একটু তোমরা ভালো মতো ভাবে মনে রাখবে। এখানে 3টে বিটা কণা বেরিয়েছে, তাহলে 3টা কি হবে? 3খানা মানে প্রোটন যুক্ত হওয়া, তাই না? তাহলে পারমাণবিক সংখ্যা 3 একক বাড়বে, তাহলে 92 আর 3 যোগ হয়ে যাবে 95। এখানে আমি দেখিয়েছি। এখানে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ আমরা জানি যে ডাউন দা গ্রুপ যত যাওয়া হয় যেহেতু অতিরিক্ত কক্ষ যোগ হয় তার জন্য কিন্তু তাদের আকারটা বাড়তে থাকে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এরকম ভাবে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। চ্যালকোজেন মৌল 16 নম্বর গ্রুপ তোমরা জানো, সেখানে অক্সিজেনও লিখতে পারবে, সালফারও কিন্তু লিখতে পারো। হ্যালোজেন মৌলগুলি দীর্ঘ পর্যায় সারণীতে তোমরা জানো গ্রুপ 17 অবস্থিত। ক্যালসিয়াম নাইট্রেটের ক্ষেত্রে আয়নী ভবন কিভাবে বিয়োজিত হয় সেটা দেখাতে হবে, তাহলে ক্যালসিয়াম বাইপজিটিভ প্লাস 2NO3-। কার্বন টেট্রাক্লোরাইডের ভৌত অবস্থা মানে এটা কঠিন না তরল না গ্যাস, এটা হচ্ছে কিন্তু তরল, তাই না? এটা কিন্তু দ্রাবক হিসাবে মানে অনেক রিয়াকশনের মিডিয়াম হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। এখানে দেখো হাইড্রোজেন Al3+ বাইপজিটিভ ক্যাটায়নের মধ্যে Al3+ ক্যাটায়নটি আগে ক্যাথোডে মুক্ত হবে। এই বক্তব্য যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সত্য। তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহ ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয়, তার কারণ অল্টারনেটিং কারেন্ট যদি ব্যবহার করা হয় তাহলে কি হবে? এই যে দুটো ইলেকট্রোড ব্যবহার করা হচ্ছে সেটা কি হবে? ধরো এটা ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড, তাহলে ক্যাথোডটা এখন ক্যাথোড, পরের মুহূর্তে অ্যানোড, আবার পরে ক্যাথোড, আবার পরে অ্যানোড। এখানে যেটা অ্যানোড আছে সেটা আবার ক্যাথোড হবে, একবার অ্যানোড হবে, মানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে। তার ফলে ক্যাটায়ন বা অ্যানায়ন গুলো কিন্তু বুঝতে পারবে না যে কোনটা ক্যাথোড কোনটা অ্যানায়ন। তাহলে মনে হবে একবার এদিকে যাবে একবার এদিকে যাবে, কোনোভাবে মানে এরকম ভাবে ভাইব্রেশন হবে, কোনো দিকে কিন্তু যেতে পারবে না, ফলে আলটিমেটলি তারা স্থির হয়ে যাবে। তার জন্য কিন্তু তড়িৎ বিশ্লেষণটা হবে না। এই কারণের জন্য কিন্তু অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করা হয় না, ডাইরেক্ট কারেন্ট মানে সমপ্রবাহ ব্যবহার করা হয়। ম্যাচিংটা দেখে নাও, ম্যাচিংটা ভীষণ ইম্পর্টেন্ট। ওলিয়ামের যেটা রাসায়নিক নাম সেটা হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। অসওয়াল্ড পদ্ধতিতে উৎপন্ন রাসায়নিক পদার্থ হচ্ছে নাইট্রিক অ্যাসিড। অনেক সময় প্রশ্ন আসে যে অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড উৎপন্ন করা হয়, তখন আনসার হবে নাইট্রিক অ্যাসিড। কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক অক্সাইড আর কপারের ক্ষেত্রে এটার আকরিক হচ্ছে ম্যালাকাইট। এরপর এখানে আইইউপিএসি নেম লিখতে হবে, নাম্বারিং করো 1 2 3। তাহলে মিথ ইথ প্রোপ, এটা দেখো অ্যালডিহাইড, তাহলে ন্যাল কথাটা যোগ হবে। এখানে আইইউপিএসি নেম লিখবে 1 2 3 নাম্বারিং করেছি, 2 নম্বর পজিশনে রয়েছে অ্যালকোহল, তাহলে মিথ ইথ প্রোপ, 2 নম্বরে রয়েছে অ্যালকোহল, তাহলে প্রোপান টু অল। ব্রোমিন জলের মধ্য দিয়ে যদি অতিরিক্ত ইথিলিন গ্যাস চালনা করা হয় তাহলে দৃশ্যমান কোন পরিবর্তন তুমি পর্যবেক্ষণ করবে? দেখো ব্রোমিন জল তোমরা জানো সেটা লাল বর্ণের হয় যখন ইথিলিনের মধ্য দিয়ে তুমি চালনা করবে, এবং অবশ্যই মিডিয়ামটা হচ্ছে CCl4 মিডিয়াম। যদি করা হয় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু এই ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে যাবে, তাই জন্য অসম্পৃক্তটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে, ফলে দুই দিকের কার্বনে একটা করে ব্রোমিন যুক্ত হবে, নিয়ে এটা তৈরি হবে ইথিলিন ডাইব্রোমাইড। ডাইব্রোমাইড কেন? তার কারণ দুটো ব্রোমিন দুই দিকে যুক্ত হয়েছে, তাই জন্য ডাই।
এবার পরপর আমরা বিভাগ গ থেকে প্রশ্নগুলো দেখে নেব। অনেকগুলো কোশ্চেনের আনসার তোমরা অলরেডি জানো এবং তোমাদের টেক্সট বইয়ের মধ্যে রয়েছে। যেগুলোর ক্ষেত্রে ব্যাখ্যা করার প্রয়োজন সেগুলো আমি এক্সপ্লেন করব, আর যেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আনসারটা দেখিয়ে দিলে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো, বা তোমাদের টেক্সট বই থেকে কোন পেজ নম্বরে রয়েছে সেটা আমি মেনশন করব। প্রথম দেখো, ওজোন স্তর ধ্বংসে NO এবং NO2 এর ভূমিকা লেখো। এটা আমি সাতটার বই দেখাচ্ছি। দেখো সাতটার মধ্যে পেজ নম্বর 4 এ রয়েছে। তোমরা এখান থেকে এতটা পর্যন্ত লিখবে এবং রিয়াকশন গুলো কিন্তু তোমরা অবশ্যই দেখাবে। এখানে বলা হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্টের চিহ্নিত নকশা চিত্র দাও। এখানে চিত্রটা অঙ্কন করতে হবে, তার সাথে কোনটা কি সেটা কিন্তু দেখাতে হবে। এটা রাইমার্টিনের মধ্যে রয়েছে ভালো মতো ভাবে। তোমরা কিন্তু দেখো পেজ নাম্বার 41 এই চিত্রটা দেখাবে। নেক্সট 3.2 বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না কেন? এটা আমরা একবার রাইমার্টিন থেকে এক্সপ্লেন করেছিলাম। এখন তোমাদের আমি সাতরা থেকে দেখিয়ে দিচ্ছি। দুটো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে যে এদের যখন আমরা গ্যাসের গতিতত্ত্ব পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে গ্যাসের অণুগুলোকে বিন্দু ভর বা বিন্দু বৎ ধরা হয়েছিল এবং এদের মোট আয়তন গ্যাসের আধারের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল। কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলি অত্যন্ত ক্ষুদ্রাকৃতি আছে, আমি জানি যে একদমই স্মল, তাই না, ভেরি স্মল, কিন্তু তবুও এদের আয়তন তো আছে, এদের আয়তন কিছুটা হলেও আছে। তাই উপরোক্ত কল্পনা খুব উচ্চ উষ্ণতা বা নিম্ন চাপের ক্ষেত্রে প্রযোজ্য হলে অন্যান্য ক্ষেত্রে সঠিক নয়। অর্থাৎ বাস্তব গ্যাসের অণুগুলি স্বতঃস্ফূর্ত বিচরণের জন্য মানে অবাধ বিচরণের জন্য কার্যকরী আয়তন ওই গ্যাসের আয়তনের অভ্যন্তরীণ আয়তনের তুলনায় কিছুটা কম হয়। আমি বলেছিলাম পুরোটা যদি পাত্র হয়, এই পুরোটা যদি পাত্র হয় এবং গ্যাসের অণুগুলো পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবগুলোকে যদি একত্রিত করে তাদের আয়তনটাকে দেখা হয়, হয়তো এতটুকু আয়তন হলো, এতটুকু গ্যাসের আয়তন, কেমন সবগুলোকে কাছাকাছি আনা হয়েছে। এবার তুমি ভাবো পুরোটা যদি 100 সিসি হয়, পুরোটা 100 সিসি হলো, পুরো যে গ্যাসের অণুগুলো আছে সেগুলোকে একত্রিত করলাম, নিয়ে এখানে হয়ে গেল 2 সিসি। তাহলে তুমি বলতে পারবে যে যে পুরোটা কিন্তু আর পাচ্ছে না, অবাধ বিচরণের জন্য কতটা জায়গা পাচ্ছে, 100 থেকে 2 কমে গেল, তাহলে 98 সিসি কিন্তু পাচ্ছে। পুরো 100 সিসি জায়গা কিন্তু তারা অবাধ বিচরণের জন্য পাচ্ছে না। তার জন্য কিন্তু লেখা হয়েছে যে এদের এখানে কিছুটা কিন্তু আয়তন তারা কম পাচ্ছে। এরপরে 2 নম্বর হচ্ছে যে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, এটা কিন্তু ধরে নেওয়া হয়েছিল। কিন্তু অধিক যখন চাপ প্রয়োগ করা হয় তখন গ্যাসের আয়তন কম হয়। গ্যাসের আয়তন কম মানে চাপ প্রয়োগ করে গ্যাসের আয়তনটাকে কমিয়েছো। আয়তন কম মানে গ্যাসের কণাগুলো কাছাকাছি চলে এসছে, তাহলে কাছাকাছি যখন চলে আসবে তখন নিশ্চয়ই তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। আর আকর্ষণ বল যখনই কাজ করবে, ধরো এটা পাত্র রয়েছে, এই পাত্রগুলো রয়েছে, আকর্ষণ বল যখন কাজ করবে, এটা ধরো আকর্ষণ না থাকা অবস্থায় যতটা জোরে ধাক্কা মারতো, যদি এখানে অন্য কোনো কণা থাকে সেই আকর্ষণ করবে। ফলে যে বল দিয়ে এ ধাক্কা মারার কথা ততটা জোরে কিন্তু ধাক্কা মারতে পারবে না, যেহেতু পিছন থেকে অন্য কণাগুলো আকর্ষণ করছে। তাহলে এখানে আকর্ষণ মানে এই চাপটা কিন্তু মানে যতটা চাপ প্রয়োগ করার কথা সেই চাপটা কিন্তু প্রয়োগ করতে পারছে না, চাপটা কিছুটা কম হচ্ছে। তাহলে এখানে একটা চাপ ত্রুটি রয়েছে, তাহলে তা বাস্তব গ্যাসের অণু প্রয়োগ করতে পারবে না। তাহলে এই দুটো হচ্ছে আদর্শ গ্যাসের আদর্শ আচরণ থেকে কেন বাস্তব গ্যাসগুলো বিচ্যুতি দেখায় তার কারণ। এরপরে হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়ার প্রতিকার কিভাবে করবে তা রশ্মিচিত্র অঙ্কন করে বুঝিয়ে দাও। এটাও আমি এই টেক্সট বই থেকেই তোমাদের দেখাচ্ছি, পেজ নাম্বার 52। তোমরা এরকম ভাবে লিখবে। দেখো এখানে প্রতিকারটা দেওয়া হয়েছে, কেমন। আর এখানে আমরা জানি হ্রস্বদৃষ্টির ক্ষেত্রে কি করা হয়, এখানে কিন্তু অবতল লেন্স ব্যবহার করা হয়। হ্রস্বদৃষ্টির ক্ষেত্রে দেখো অনেক আগে প্রতিবিম্ব গঠিত হয়, তার জন্য অবতল লেন্স ব্যবহার করে দেখো প্রতিবিম্বটা কিন্তু ঠিক রেটিনার মধ্যেই কিন্তু সৃষ্টি হয়েছে, কেমন। তাহলে ছবিটা কিন্তু দেখাবে, এই ছবিটা দেখাবে, প্রথম ছবিটা দরকার নেই। আর লেখার ক্ষেত্রে এই জায়গাটা তোমরা লিখবে। এরপরে 3.4 গাণিতিক সমস্যা, এটা আমরা দেখব। একটা বাড়িতে 2 কিলোওয়াট এত হিটার দেখো 220 ভোল্টে ব্যবহার করতে গেলে কমপক্ষে কত অ্যাম্পিয়ারের ফিউজ লাগাতে হবে, নির্ণয় করো। এখানে ক্ষমতা পি বলেছে 2 কিলোওয়াট, কিলো মানে 1000 দিয়ে গুণ করব, তাহলে 2000 ওয়াট। ভোল্ট বলেছে 220 ভোল্ট। রোধ বের করার সূত্র। প্রত্যেকটা গাণিতিক সমস্যা তোমরা তখনই করতে পারবে যখন তোমাদের সব গাণিতিক সমস্যাগুলো ঠিক মতো লেখা থাকবে বা বোঝা থাকবে। তোমরা ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে সমস্ত গাণিতিক ফর্মুলাগুলো পাবে, সূত্রগুলো পাবে, সবগুলো কিন্তু একটা জায়গায় নোট ডাউন করবে, তাহলে তোমাদের রিভিশন দিতেও সুবিধা হবে এবং মনে রাখতেও সুবিধে হবে।
দেখো রোধ মানে হচ্ছে ভি স্কোয়ার বাই পি, তাহলে ভি মানে এটা, তাহলে 220 তার স্কোয়ার বাই পি লিখলাম। তাহলে 220 স্কোয়ার, তাহলে 220 ইন্টু 220, শূন্য শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 2 দিয়ে কাটে 11, এদিকে 20 কে 2 দিয়ে কাটলে 10, 22 কে 11 দিয়ে গুণ করবে 242, তাকে 10 দিয়ে ভাগ করলে 1.1 ঘর বাম দিকে গেল, তাহলে 24.2 এত ওহম। এবার আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই মানে কত, ভি বাই আর, তাহলে ভি বসালাম, এখানে আর বসালাম, এটা আমরা ভাগ করব, তাহলে পেয়ে যাবো 9.09 এত অ্যাম্পিয়ার। তাহলে এই ক্ষেত্রে কমপক্ষে 9.09 এত অ্যাম্পিয়ারের ফিউজ লাগাতে হবে। অথবা দিয়ে দেখো আরো একটা গাণিতিক প্রশ্ন দেওয়া হয়েছে, দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ 10 ওহম, আর রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে এত ওহম, রোধ দুটি নির্ণয় করো। এই কোশ্চেনের সলিউশনে যাব, তবে তার আগে তোমাদের জানিয়ে রাখি যে এই টেস্ট পেপারটা কিন্তু আমি কিছুটা দেরিতে পেয়েছি, কিন্তু চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রত্যেকটা ফিজিক্যাল সায়েন্সের সেটের আনসার প্রোভাইড করার, তাড়াতাড়ি তোমাদের ক্লাস দেওয়ার। তাই এই প্রচেষ্টাকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ক্লাসগুলিতে লাইক দেবে এবং তার সাথে আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। দেখো মনে করি রোধ দুটি যথাক্রমে R1 এবং R2। এখানে বলা হচ্ছে যে যখন শ্রেণী সমবায় যুক্ত করা হয় তখন তুল্য রোধ 10 ওহম। তাহলে শ্রেণী সমবায় মানে সরাসরি যোগ করি, তাহলে R1 আর R2 যোগ করলে হয় 10, তাহলে R1 আমি বলতেই পারবো 10 মাইনাস R2, এটা আমরা লিখতে পারি। আবার বলা হয়েছে যখন সমান্তরাল সমবায় যুক্ত করা হয় তাহলে 12/5 এত ওহম কিন্তু হয়ে যায় তুল্য রোধ। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা জানি R1 R2 বাই R1 প্লাস R2, এটা হচ্ছে তুল্য রোধ বের করার সূত্র। এটা মানে হয়ে যাচ্ছে 12/5। এবার লিখলাম R1 R2, নিচে R1 প্লাস R2 মানে তো 10, তাহলে 10 বসালাম, নিয়ে আমরা এটা লেখার পরে R1 R2 10টা এদিকে আসলে গুণ হয়ে যাবে, নিয়ে আমরা সলিউশনটা করলাম, পেয়ে যাচ্ছি 24। এরপরে আমরা করব কি, যে R1 এর বদলে যেহেতু R1 মানে আমরা এখানে বের করে রেখেছি 10 মাইনাস R2, সেটা আমরা বসাবো। এবার গুণ করো, তাহলে 10 ইন্টু R2 আর মাইনাস R2 ইন্টু R2 মানে R2 স্কোয়ার, 24টাকে এদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস 24 এত সমান 0। এবার গাণিতিক একদম সরাসরি তোমরা গণিতের এগুলো তোমরা জানো সমাধান করতে, তাহলে এটা আমরা 4 6 24, তাহলে -4 -6 এই দুটোতে ভাঙলাম, এখানে আর কমন গেল, R2 কমন গেল, তাহলে R2 একটা পড়ে থাকে, -4 পড়ে থাকে, -6 যদি কমন নিই তাহলে R2 আর 4 6 24, মাইনাস মাইনাস প্লাস। তাহলে এবার দেখো এখান থেকে আর এখান থেকে R2 -4 কমন যায়, তাহলে এখানে R2 পড়ে থাকে আর এখানে -6 পড়ে থাকে। এবার এটা বা এটা দুটোকে গুণ করে যদি দুটো জিনিসের গুণফল যদি 0 হয় তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই 0 হতে হবে, তোমরা জানো। তাহলে এটা যদি 0 হয় তাহলে R2 কত হবে, -4টা এদিকে আসলে 4, আর এটা যদি 0 হয় তাহলে এক্ষেত্রে দেখো আমরা পেয়ে যাচ্ছি R2 = 6। এবার R2 যদি 4 ধরো তাহলে R1 কত, R1 হচ্ছে 10 মাইনাস R2, তাহলে R2 মানে 4 বসালাম, তাহলে পেয়ে যাচ্ছি 6 ওহম। আর যদি তুমি এটা 6 ধরো তাহলে R1 সমান 10 মাইনাস R2, তাহলে এটা 6 বসালাম, তাহলে 4 ওহম। যাই হোক একটা 6 আর একটা 4 তুমি পেয়ে যাচ্ছ যেভাবেই করো না কেন। সুতরাং রোধ দুটি হবে 4 ওহম ও 6 ওহম। তাহলে এটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ফাইনাল আনসার। দেখো গাণিতিক সমস্যাটা খুব একটা কিন্তু টাফ নয়, শুধুমাত্র কিছুটা লেন্দি হয়েছে, কিন্তু এখানে দেখো গাণিতিক জিনিসটাই ঢুকে রয়েছে। মেন জিনিসটা হচ্ছে তোমার এই জায়গাটা লেখা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, আর এখানে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে লেখা, নিয়ে তাদের তুলনা করে এগুলো বের করা। কেমন? এরপরে নেক্সট 3.5 ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে MgCl2 এর গঠন ইলেকট্রন ডট পদ্ধতিতে দেখাও। এটা আমরা দেখাবো। দেখো পেজ নম্বর তোমাদের এই ক্ষেত্রে 7টার মধ্যে তোমাদের যে কোনো টেক্সট বইয়ে পেয়ে যাবে। MgCl2 ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, তাহলে 2,8,2, দুটো ইলেকট্রন দেখালাম। দুটো ক্লোরিনের ক্ষেত্রে একটা করে ইলেকট্রন ম্যাগনেসিয়াম দেবে, তাহলে এখানে একটা দিল এখানে একটা দিল, তার জন্য হয়ে গেল সর্বোচ্চ সংখ্যা 8টা, 7টা আর একটা 8টা হয়ে গেল। এটা হয়ে গেল Cl মাইনাস, এটাও ইলেকট্রন গ্রহণ করেছে তার জন্য একটা মাইনাস, ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করেছে তার জন্য ম্যাগনেসিয়াম বাই পজিটিভ। তাহলে এরকম ভাবে কিন্তু MgCl2 গঠিত হবে। তাহলে এরকম ভাবে তোমরা অঙ্কন করবে। এরপরে মেন্ডেলিপের পর্যায় সূত্রটি লেখো। আমরা কিন্তু আগের সূত্র মানে যেটা পর্যায় সূত্র সেটাই লিখবো। যদি বলে আধুনিক পর্যায় সূত্র তাহলে সেক্ষেত্রে পারমাণবিক সংখ্যা দিয়ে যেটা দেওয়া হয়েছে সেটা তোমরা লিখবে। এখানে শুধুমাত্র পর্যায় সূত্র তোমরা সব বইয়ে পেয়ে যাবে। দেখো এখানে এটা হচ্ছে পর্যায় সূত্র, এটা লিখবে। আর 18 নম্বর শ্রেণীর মৌলগুলির তড়িৎযোজ্যতা হচ্ছে 0, তোমরা জানো। অথবা দিয়ে প্রশ্ন, মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়? মৌলের তড়িৎ ঋণাত্মকতা তোমাদের যে কোনো টেক্সট বইয়ের মধ্যে তোমরা পাবে।
আর আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো আনসার হচ্ছে তোমার এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত। এরপরে 3.7 পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতি। আর এই গ্যাসটা কিভাবে সংগ্রহ করা হয় এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 116। অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির এখানে বিক্রিয়া শর্ত মানেই নীতি, কেমন 1:3 ওজন অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে পোড়া চুন মিশিয়ে কিন্তু বিক্রিয়াটা করানো হয়, মানে একে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। তাহলে এটাই হচ্ছে শর্ত। আর গ্যাস সংগ্রহ করার ক্ষেত্রে মনে রাখবে, এক্ষেত্রে যেহেতু ক্যালসিয়াম অক্সাইড এবং পোড়া চুন উভয়ই ক্ষারকীয় পদার্থ, তার জন্য বিক্রিয়া করে না, তার জন্য এই গ্যাসকে শুষ্ক করানোর জন্য ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়, কেমন। এরপরে নেক্সট অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম এবং যে আকরিকটা তোমরা লিখছো সেটার সংকেতটাও তোমাকে দেখাতে হবে। তোমরা যে কোনো টেক্সট বই থেকে লিখতে পারবে, বা এখান থেকে আমি দেখাচ্ছি অ্যালুমিনিয়ামের একটা আকরিক তোমরা লিখবে বক্সাইট এবং তার সংকেত হচ্ছে Al2O3.2H2O। অথবা দিয়ে প্রশ্ন, ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রথম পার্থক্য তোমরা লিখবে যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে, আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এদের যেটা ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয় সেগুলো তড়িৎ পরিবহন করে। 2 নম্বর তোমরা লিখতে পারবে যে তড়িৎ পরিবহনকালে মুক্ত ইলেকট্রনগুলির সরণ একই দিকে হয়, পদার্থের কোনরূপ সরণ ঘটে না। আর এক্ষেত্রে তড়িৎ পরিবহনকালে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলির সরণ বিপরীত দিকে ঘটে, এই জন্য পদার্থের স্থানান্তরণ ঘটে। এছাড়াও দেখো আরো অনেক রয়েছে, যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে কিন্তু এদের পরিবাহিতা কমে যায়, আর এদের উষ্ণতা বাড়ালে পরিবাহিতা কিন্তু বৃদ্ধি পায়। এখান থেকে যে কোনো দুটি পার্থক্য তোমরা লিখবে। এরপরে পরের পাতায় চলে যাব। এখানে দেখো কোশ্চেন দেওয়া হয়েছে, কার্যকরী মূলক কাকে বলে, আর অ্যালডিহাইডের কার্যকরী মূলকের গঠন সংকেত দেখাও। দেখো কার্যকরী মূলক মানে যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ মানে পরমাণু জোট জৈব যৌগের গঠনে উপস্থিত থেকে তাদের প্রকৃতি ধর্ম এবং রাসায়নিক বিশিষ্টতা নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ বলা হয়। আর অ্যালডিহাইড মানে হচ্ছে বন্ড CHO, যেটার গঠন সংকেত তোমরা এরকম ভাবে দেবে বন্ড C ডবল বন্ড O বন্ড H, এটা হচ্ছে অ্যালডিহাইড। আর এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ফরমাইল, কেমন ফরমাইল গ্রুপ। নেক্সট অথবা দিয়ে প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি ব্যবহার করা হয় কেন, তা সোডিয়াম ক্লোরাইডের ত্রিমাত্রিক গঠন আলোচনার মাধ্যমে ব্যাখ্যা করো। তোমরা চাইলে সাঁতরা টেক্সট বই থেকে লিখতে পারবে, সাঁতরা টেক্সট বইয়ের চিত্র দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আনসারটা দেওয়াও হয়েছে। আর যদি তোমরা রায়মার্টিন থেকে লিখতে চাও তাহলে সেক্ষেত্রে রায়মার্টিনের পেজ নাম্বার হচ্ছে 404। এখানে চিত্রটা দেওয়া নেই, চিত্রটা তোমরা লিখে নেবে, যে কোনো টেক্সট বই পেয়ে যাবে, সাঁতরা থেকেও পেয়ে যাবে। দেখো নির্দিষ্ট সংকেত সম্পন্ন যে কোনো পদার্থের ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য, কিন্তু যেসব পদার্থের অণুর স্বতন্ত্র মানে পৃথক অস্তিত্ব আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে আণবিক ভর কথাটি যথাযথ বা উপযুক্ত। আয়নীয় যৌগে যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে প্রতিটি Na+ আয়নের চারিদিকে 6টি Cl- আয়ন থাকে এবং প্রতিটি Cl- আয়নের চারিদিকে 6টা Na+ থাকে, অর্থাৎ আয়নীয় যৌগে প্রতিটি আয়ন তার চারপাশে নির্দিষ্ট সংখ্যক বিপরীত আধানগ্রস্ত আয়ন দ্বারা ঘেরা থাকে। নিয়ে আয়নগুলি এভাবে ত্রিমাত্রিক তলে সজ্জিত হয়ে নির্দিষ্ট জ্যামিতিক আকারের কঠিন কেলাস গঠন করে। তাই আয়নীয় যৌগের একটি নির্দিষ্ট সংকেত থাকলেও পৃথক অণুর অস্তিত্ব নেই, কেমন। তাহলে এরকম ভাবে তোমরা কিন্তু আনসারটি লিখবে। এরপরে বিভাগ ঘ থেকে যে সমস্ত গাণিতিক প্রশ্নগুলো রয়েছে সেগুলোর আনসারগুলো আমরা তাড়াতাড়ি দেখে নেব। প্রথমে বলেছে কর্ক দিয়ে বন্ধ করা একটি বায়ুপূর্ণ ফ্লাস্কের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ বলেছে 760 মিলিমিটার Hg পারস্তম্ভের চাপ। ফ্লাস্কটির উষ্ণতা বাড়াতে থাকলে ভেতরের চাপ বেড়ে প্রাথমিক চাপের প্রায় দ্বিগুণ করা হলো, নিয়ে কর্কটি ছিটকে গেল। কোন উষ্ণতায় কর্কটি ছিটকে গেল। এখানে দেখো প্রথমে যেটা চাপ বলা হয়েছিল সেটা হচ্ছে 760 মিলিমিটার Hg। অন্তিম চাপ প্রাথমিক চাপের দ্বিগুণ, তাহলে 2p1, 2 দিয়ে গুণ করলাম 1520 মিলিমিটার অফ Hg। প্রাথমিক উষ্ণতা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, সেটা আমরা কেলভিনে করলাম 293 কেলভিন। অন্তিম উষ্ণতা তুমি জানো না, T2 কেলভিন, সেটা আমরা ধরে নিলাম। এবার বয়লার চার্লসের সূত্র অনুসারে তোমরা জানো P1 V1/T1 = P2 V2/T2।
ভি আমরা লিখিনি, ভি এখানে আয়তনটা স্থির, তাই জন্য ভিটা আমাদের লেখার প্রয়োজন নেই। এবার এখান থেকে টি2 আর করতে হবে, তাহলে টি2 ইজিক্যাল টু, এখানে পি2 পড়ে থাকবে, টি1টা উপরে যাবে, পি1টা নিচে আসলো। তাহলে আমরা এবার মানগুলো বসাবো। পি2 কত, পি2 আমাদের ছিল 1520 বসালাম, টি1 ছিল আমাদের 293 আর পি1 760। 0 0 কাটলাম, 76 2 দিয়ে গুণ করলে 152 হয়, তাহলে 2 পড়ে থাকলো, 293 কে 2 দিয়ে গুণ করবো 586। তাহলে টি2 পেয়ে যাচ্ছি 586 কেলভিন। তুমি চাইলে এটা সেলসিয়াসও বার করতে পারো, সেলসিয়াসে বের করতে গেলে 273 মাইনাস করবে, তাহলে 313 ডিগ্রি সেলসিয়াস। অতএব 586 কেলভিন বা 313 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কর্কটি ছিটকে গেল, এটা কিন্তু হবে আনসার। অথবা দিয়ে প্রশ্ন দেখো যে একই চাপ আর এখানে একই চাপে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বলা হচ্ছে 0.184 এত গ্রাম হাইড্রোজেনের যে আয়তন 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3.7 গ্রাম অপর একটি গ্যাস ওই আয়তন দখল করে, মানে দুটোর আয়তন কিন্তু একই। তাহলে গ্যাসটির আণবিক ভর কত? দেখো প্রথম গ্যাসের ক্ষেত্রে বলেছে উষ্ণতা 17 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 17 প্লাস 273 মানে হচ্ছে 290 কেলভিন। ভর ডাব্লিউ বলেছে 0.184 গ্রাম। এন মানে জানি, মোল সংখ্যা মানে হচ্ছে প্রদত্ত ভর বাই মোলার ভর, তাহলে 0.184, আর হাইড্রোজেনের মোলার ভর হচ্ছে 2, তাহলে 2 দিয়ে ভাগ করলাম। এটা তুমি চাইলে এরকম ভাবে রেখে দিতে পারো। আয়তন মানে তোমরা জানো একটা সম্পর্ক, আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে ভি মানে হচ্ছে এনআরটি বাই পি। এবার এন মানে ডাব্লিউ বাই এম লিখলাম, আর টি, আর এখানে পি ছিল। এবার সব মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম, ডাব্লিউ বসালাম, আর হচ্ছে আর, টি 290, এম মোলার ভর হাইড্রোজেনের ক্ষেত্রে 2 সেটা বসালাম ইন্টু পি। দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তাহলে সেটা 298 কেলভিন, ডাব্লিউ বলেছে এত। আয়তন ভি ইকুয়াল টু এনআরটি বাই পি, তাহলে ডাব্লিউ বাই এন মানে হচ্ছে ডাব্লিউ বাই এম লিখলাম, আর টি বাই পি। সবগুলো মান বসালাম। এখানে দেখো এম তুমি জানো না, সেটা তোমাকে বের করতে হবে। এবার দেখো দুটো গ্যাসের আয়তন সমান, তার মানে এটা এবং এটা দুটোই কিন্তু সমান, তাহলে এই দুটো আমরা শর্তানুসারে লিখবো, নিয়ে এই দুটোকে সমান করে দেখাবো, নিয়ে সেখান থেকে এম এর আমরা মানটা বের করব। সেটাই আমরা এখানে করেছি প্রশ্নানুসারে। দেখো দুটোকে আমরা সমান দেখিয়েছি, একই চাপ, তার জন্য পিপি কেটে গেল। সার্বজনীন গ্যাস দ্রবকের মান দুটোর ক্ষেত্রে একই হবে, তাহলে দুটো আর কেটে গেল। তাহলে এম ইজ ইকুয়াল টু, এদিকে এটা পড়ে রয়েছে, এগুলো উপরে রয়েছে গুণ, নিচে এদিকে চলে আসলে ভাগ হবে, দুইটা ভাগ ছিল এদিকে আসলে গুণ হবে। আমরা এখানে দেখো দশমিক তুলে দিয়েছি, তাহলে 10 দিয়ে ভাগ, আর এর নিচে হাজার, দশমিক তুলে হাজারটা উপরে গেল। আমরা হিসেব করেছি, ক্যালকুলেশন করার পর পেয়ে গেলাম 41.3। অতএব গ্যাসটির আণবিক ভর কত হবে? 41.3। একক কিন্তু তোমরা লিখবে না। এরপরে দেখো আরো একটা গাণিতিক প্রশ্ন রয়েছে, সেটা আমরা দেখে নেব। 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? দেখো বিক্রিয়াটার যেটা সমীকরণ সেটা তোমাকে জানতেই হবে, রাসায়নিক যে গণনা, সেক্ষেত্রে প্রত্যেকটা সমীকরণ জানা থাকলে তবেই কিন্তু তোমরা সলিউশন গুলো করতে পারবে। বিক্রিয়াটির সমীকরণ হচ্ছে 2NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে Na2SO4 সোডিয়াম সালফেট আর জল উৎপন্ন হয়। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর বের করেছি, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, 2 আছে, তাই জন্য দেখো 2 ইন্টু ভেতরটা হলো 40, তাহলে 80। এটা আমি একই রকম ভাবে বার করলাম 98। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 80 গ্রাম এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 98 গ্রাম এখানে সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তাহলে 1 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98 বা 80 এত গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে 4 গ্রামে কত আমরা এটা লিখবো, লেখার পর দেখো 4 কে 4, 4 20 হয়ে যায় 80, 2 দিয়ে কাটবো, তাহলে 20 কে 2 দিয়ে কাটলে 10, এটাকে 2 দিয়ে কাটলে 49, 49 কে 10 দিয়ে ভাগ করবে, তাহলে এখানে হয়ে যাবে দেখো 4.9। অতএব 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 4.9 গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে আজকে আমরা তোমাদের পর্ষদ প্রদত্ত যে টেস্ট পেপার সেখান থেকে ফিজিক্যাল সায়েন্সের 2 নম্বর সেটের সমস্ত কোশ্চেনের আনসার গুলো প্রোভাইড করলাম। এখানে বিভাগ ঘ থেকে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর আনসার তোমরা টেক্সট বই থেকে পেয়ে যাবে। যদি কোনো প্রশ্নের আনসার খুঁজতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট সেকশন তো আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু তাহলে সেক্ষেত্রে সেটার আনসার কমিউনিটিতে পোস্ট করে দেব। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, এবং তার সাথে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং এবিটি টেস্ট পেপার থেকে যেহেতু ফিজিক্যাল সায়েন্স পুরো কমপ্লিট হয়ে গেছে, লাইফ সায়েন্সও কমপ্লিট হয়ে গেছে, ফিজিক্যাল সায়েন্সের সাজেশনের ক্লাসগুলো প্রোভাইড করছি, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই
প্লেলিস্ট অপশনে গিয়ে দেখে নিও। তাহলে আজকে ক্লাসে এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।